গল্পলোক প্রোডাকশনস প্রেজেন্টস গল্পলোক অরিজিনালস। গল্পলোকে আপনাদের সবাইকে স্বাগত। আমরা রোমাঞ্চকর গল্পের সাথে সাথে একাধারে প্রেম ও সামাজিক বিভিন্ন তত্ত্বকেও তুলে ধরতে চাই। আজকের গল্পটি সম্বন্ধে আমরা কিছু না বলেই সরাসরি গল্পটি শুরু করব। আশা করি গল্পটি শেষ হলে এর কারণ আপনারা বুঝতে পারবেন। তবে শুরু হচ্ছে আজকের গল্প, প্রদীপ্ত ব্যানার্জির কলমে দানব। ভাবুন তো, আপনি এমন একটা দেশের বাসিন্দা যেখানে না আছে কোনো নিয়ম, না আছে বিচার ব্যবস্থা। বিধাতা যেন সর্ববিধান তার সৃষ্টির উপরেই ছেড়ে দিয়েছেন, আর ঘুরেও তাকান না। বুঝলেন না? আরে জোর যার মুলুক তার। এখানে নিয়মের বালাই নেই। যেটা আছে সেটা হলো ছিনিয়ে নেওয়ার লড়াই। ঠিক কি ছিনিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে ভাবছেন তো? দেখুন, সব থেকে বড় লড়াই তো বেঁচে থাকার, আর বাঁচার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো খাদ্য। এবার বুঝছেন আশা করি। একদিন সকালবেলা রাস্তার পাশে শুয়ে থাকা সরিষের ঘুম ভাঙল চড়া রোদের গরমে। আর ভালো লাগে না। একটা ছাদের যে কবে ব্যবস্থা করতে পারবো কে জানে। যাই বা কোনো রকম একটা করি, সেটাও ভেঙে দেয় ওই বিশাল আকার দানবের দল। সেই দানবদের কি বিশাল বিশাল অট্টালিকা! সেই বাসা এতই সুরক্ষিত যে তাদের না আছে ভয় বৃষ্টিতে, না আছে সূর্যের তাপপ্রবাহে। সেই দানবদের বাড়ির একটা কোণাতেও যদি একটা ছাদের ব্যবস্থা করতে পারি না, তাও আমার শতপুরুষের ভাগ্য। কারণ ওই দানবদের বাসাতে ছাদ খোঁজা মানে তো মৃত্যুকে আলিঙ্গন করা। মাস ছয়েক আগের কথা। সরিষের স্ত্রী তখন গর্ভবতী। সরিষ আনন্দের কোনো কুলি খুঁজে পাচ্ছে না। আনন্দ হবে নাই বা কেন, প্রথমবার বাবা হতে চলেছে যে। কিন্তু তার এই আনন্দের দ্বীপ নিভিয়ে দিয়ে বয়ে গেল একটি ঠান্ডা হাওয়ার স্রোত। চারিদিক কেমন যেন অন্ধকার করে এলো। সরিষ আকাশের দিকে তাকিয়ে দেখে ঝাঁকে ঝাঁকে জমতে শুরু করেছে কালো মেঘ। পর মুহূর্তেই হৃদয় কাঁপিয়ে দিয়ে অন্ধকার আকাশকে দুখণ্ড করে একটি বজ্রপাতের সাথে শুরু হলো মুষলধারে বৃষ্টি। সরিষ তার স্ত্রীকে নিয়ে এক রাস্তার ধারে কোনো রকমে বসে কাটিয়ে দিল পুরো দিনটা। রাত যখন 12টা কি 1টা, তখন ঠান্ডাতে কাঁপতে কাঁপতে সরিষ হঠাৎ খেয়াল করলো ট্রেনের সঙ্গে রাস্তার জলের উচ্চতা প্রায় সমান হয়ে গেছে, আর রাস্তাতে জল জমতে শুরু করেছে। বৃষ্টি তো এখনো থামার নাম নেয় না। ঘুমিয়ে থাকা স্ত্রীকে ডেকে বলল, কি গো শুনছো? একটু সামলে ওঠো দেখি। আমাদের নিরাপদ একটা স্থান খুঁজতে হবে। এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না, রাস্তা ডুবতে চলেছে। আরে কি হলো কি? ওঠো। খানিকক্ষণ পরেই সরিষ বুঝতে পারে যে তার স্ত্রী ঠান্ডায় অজ্ঞান হয়ে পড়েছে। সরিষের হাত পা কাঁপছে। এবার সে কি করবে? এইভাবে তো মা আর বাচ্চা দুজনেরই বিপদ। সে ভাবে, এবার আমি কি করি? হে ভগবান, এদের সুস্থ রাখার জন্য তো এমন কোনো স্থানের খোঁজ করতে হবে যেখানে বৃষ্টির ঠান্ডা ভাবটাকে কাটানো যায়। চিন্তা করতে করতে সরিষের ভয় আরও বেড়ে গেল। হ্যাঁ, এরম তো একটাই জায়গা আছে যেখানে প্রবল বর্ষার কোপ থেকেও বাঁচা যেতে পারে, কিন্তু সেটা হলো দানবদের মহল। আর কোনো উপায় না থাকায়
সরিস তার স্ত্রীকে কোনোভাবে নিয়ে যায় এক দানবের বাসায়। বড় সাবধানে বাসার এক গুদাম ঘরে আশ্রয় নেয় তারা। খানিকক্ষণ পরেই সরিষের স্ত্রীর জ্ঞান ফেরে এবং তার কিছুক্ষণ পরেই যন্ত্রণায় আর্তনাদ শুরু করে তার স্ত্রী। এই বর্ষার কালো অন্ধকারেও সরিস ও তার স্ত্রীর জীবনে নতুন আশার আলো নিয়ে ওই গুদাম ঘরেই জন্মায় তাদের যমজ সন্তান। পরদিন সকাল সকাল সে তার স্ত্রীকে ডেকে তুলে দেয় আর বলে, শুনছো, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে এখান থেকে। দানবদের ঘুম ভাঙার সময় হয়ে গেল যে। চলো চলো চলো, আর বেশি দেরি করা যাবে না। এই বলে সরিস একটি বাচ্চাকে নিয়ে বেরিয়ে দাঁড়ায় গুদাম থেকে, আর শুনতে পায় দানবদের মধ্যেই কেউ ওপর তলা থেকে নিচে নেমে আসছে। সরিসের স্ত্রী তাড়াহুড়ো করে আরেক বাচ্চাকে নিয়ে বেরোতে গিয়েই হুমড়ি খেয়ে মাটিতে পড়ে গেল। বাচ্চাটি মাটিতে পড়া মাত্রই কান্নায় ফেটে পড়ল। এই আওয়াজ শুনেই হুড়মুড়িয়ে নেমে আসে সেই দানবটি। ওদের দেখেই দানবটি গর্জন করে ওঠে, আর সেই আওয়াজে কান ঝালাপালা হওয়ার উপক্রম। সদ্যজাত অসুস্থ মা অর্থাৎ সরিষের স্ত্রী পড়ে যাওয়ায় ভালোই চোট পায় এবং সেই গর্জনের ভয়ে সরিষকে ডাকতে থাকে, ওগো ওগো, আমাকে, আমার বাচ্চাটাকে বাঁচাও গো, ওরা আমাদের কাউকে ছাড়বে না, কিছু একটা করো। দানবটি হাতে তুলে নেয় একটা বিরাট পাথর। এর আগেই কিও সেটা ছুঁড়ে মারে। সরিস তার পড়ে থাকা বাচ্চাটিকে তুলে কোনোভাবে দুটি বাচ্চা কোলে নিয়ে তার স্ত্রীকে টেনে সরাতে যাবে, কি পাথরটা এসে লাগে সোজা ওর স্ত্রীর মাথায়। গল গল করে ঝরতে থাকে রক্ত। এক নিমেষেই থেমে যায় এই সমাজের বুকে বেড়ে ওঠা একটি সরল ক্ষুদ্র হৃদয়, যে কারোর ক্ষতি চায়নি, যে চায়নি বড় বাড়ি বড় গাড়ি, চায়নি যে সমাজের জটিলতাকে আপন করতে, যে শুধুই চেয়েছিল নিজের ছোট্ট সংসার, মনের মধ্যে একটা ছোট্ট আশা নিয়ে। সে যাত্রায় সরিস আর তার দুটো বাচ্চাই বেঁচে যায়, কারণ সরিস তাদের নিয়ে কোনোভাবে পালিয়ে আসে সেখান থেকে। স্ত্রী হারানোর যন্ত্রণা পাগল করে খায় তাকে, তবু সেই সব ভুলে দৈনন্দিন কাজ করতে হয়, খাবার খুঁজতে হয়, শুধুমাত্র তার বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে। এইভাবেই এই এলাকার দুর্যোগকে চোখ রাঙিয়ে সাহসের সাথে 6টা মাস কাটিয়ে দেয় সে তার বাচ্চাদেরকে নিয়ে। এই নিয়ে 3 দিন হয়ে গেল সরিস অনাহারে রয়েছে। এখানে খাদ্যের বড় অভাব, কারণ অঞ্চলের অধিকাংশ খাদ্য যায় তো ওই দানবগুলোর পেটেই। সরিস ভাবল, 3 দিন হয়ে গেল, খাবারের খোঁজ পাচ্ছি না কোনো। আজ কোথা থেকে যে খাবার জোগাড় করি। এদিকে খিদে যে বড় পাচ্ছে, আর বাচ্চা দুটোকেও তো খাওয়াতে হবে কিছু। এই অঞ্চলে খাবার খোঁজার 2টো পদ্ধতি আছে। প্রথমটা হলো দানবের দল যা খায় তার কিছু অংশ তারা ফেলে দেয় তাদের বাসার বাইরে, আর সেই খাবারই সংগ্রহ করে নিতে হয় অন্য কারোর চোখে পড়ার আগে। আর দ্বিতীয় পদ্ধতি তখন কাজে লাগে যখন ওই ফেলে দেওয়া খাদ্য আগেই অন্য কারোর চোখে পড়ে যায়। তখনই তো ফুটে ওঠে এখানকার আসল রূপ, শুরু হয় ছিনিয়ে নেওয়ার লড়াই। সরিষের 2 বাচ্চা তার ভরসাতেই বেঁচে, তাই সে চায় শান্তিপূর্ণভাবে প্রথম পদ্ধতি অবলম্বন করতে। এই ভেবে সরিস তার বাচ্চা দুটোকে রাস্তার পাশে এক পাঁচিলের আড়ালে রেখে বলল, আমি না আসা অবধি কোথাও বেরোবি না, ঠিক আছে? এখানেই থাক, আমি এক্ষুনি আসছি। তারপর সে চলল খাদ্যের খোঁজে। খুঁজতে খুঁজতে বেলা পেরিয়ে প্রায় বিকেল হতে চলল।
ভগবান যেন তার চূড়ান্ত পরীক্ষা নিচ্ছেন আজ। এখনো সে এক টুকরো খাবারের সন্ধানও পায়নি। খিদেতে তার পেট চুই চুই করতে শুরু করেছে। আর তার বাচ্চা দুটোরই বা কি অবস্থা, সেটা নিয়েই তার বড় চিন্তা হতে শুরু করলো। অনাহারে মৃত্যু এখানে খুবই স্বাভাবিক একটা বিষয়, তাই সরিষের দুশ্চিন্তা আরো বেড়ে উঠল। হঠাৎ একটা আওয়াজ পাওয়া গেল, কেউ যেন কিছু ফেলে দিল। হ্যাঁ, এইটারই তো অপেক্ষায় সে ছিল। এই আওয়াজ হলো খাবার ফেলার। এক দৌড়ে সরিষ রাস্তার মোড় থেকে বাঁদিকে ঘুরে দেখল, হ্যাঁ, সে ঠিকই ধরেছিল, পড়ে আছে খাবার। আনন্দে সে প্রায় পাগলের মতো খাবারের আরো কাছে গিয়ে দেখল, এ তো শুধু খাবারের অবশিষ্টাংশ। খাবার মতো তো কিছুই নেই এখানে। যেটুকু আছে তাতে তিনজনের তো হবেই না। কিছু না পাওয়ার থেকে অন্তত তার বাচ্চাদের কিছু খাওয়ানোর জন্য সে ওই অবশিষ্টাংশ সংগ্রহ করতে গিয়ে দেখল, হঠাৎ মৃদুল এসে হাজির। মৃদুল হল দানবদের পর এই এলাকার সবচেয়ে শক্তিশালী একজন। সরিষ ঠিক এটাই তো চাইছিল না, কিন্তু আজ সরিষের ভাগ্যের সূর্য হয়তো অস্ত গেছে। মৃদুল বলল, এই খবর আমার, কেটে পড় এখান থেকে। গত 6 মাসে এত কিছু সয়ে নেওয়া সরিষের বুকে এখন সাহসের কোনো অভাব নেই। সে নরমভাবেই বলল, ও মৃদুলদা, আমি অনেকক্ষণ ধরে খাবারের সন্ধানে গো। আমার খাওয়া না হোক, কিন্তু আমার দুটো বাচ্চাকে তো কিছু খাওয়াতে হবে বলো, না হলে যে অনাহারে ওরা মারা যাবে। মৃদুল অবাক হয়ে বলল, তোর যে এত সাহস তা তো জানতাম না। আমার সামনে কেউ কথা বলার সাহস পায় না, আর তুই কিনা আমার ভাগের খাবার নিতে চাস? মৃদুলের ওই খাবার সম্পূর্ণভাবে গেলার আগেই সরিষ সবেগে এক থাবা মারল মৃদুলের মুখে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মৃদুলের মুখ থেকে বেরিয়ে যায় সব। আর সেটা নিয়েই সরিষ পালাতে যাবে, এমন সময় মৃদুল তার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। 1 মিনিটও সময় লাগেনি সরিষের শরীর আছড়ে ছিন্ন ভিন্ন করতে। 3 দিন ধরে ক্ষুধার্ত সরিষের গায়ে শক্তি ছিল না বিন্দু মাত্র, তাই শক্তিশালী মৃদুলকে উল্টো জবাব দেওয়া তো দূরের কথা, রাস্তা থেকে উঠতে পর্যন্ত পারল না সে। পক্ষাঘাতগ্রস্ত অজ্ঞান হয়ে পড়ে রইল রাস্তাতে ওরকম ভাবেই। যখন তার জ্ঞান ফিরল, তখন উঠে দেখে চারিদিক অন্ধকার হয়ে গেছে। না আছে মৃদুল, আর না আছে কোনো খাদ্যের কণা মাত্র। উঠতে গিয়ে মারাত্মক যন্ত্রণায় আবার লুটিয়ে পড়ে সরিষ। বুঝতে পারে তার পেছনের একটা পা সম্পূর্ণভাবে ভেঙে গেছে। এটা মৃদুল ছাড়া আর কারো কাজ না। কিন্তু এখন সে চলবেই বা কেমন করে? এক বাবার কাছে তার সন্তানদের গুরুত্ব হয় প্রাণীর চেয়েও বেশি, তার উপর তারা যদি হয় মাতৃহীন। হয়তো তাই জন্যই ওই ভাঙা পা নিয়েই সরিষ নিজের শরীর রাস্তায় ঘষতে ঘষতে চলতে থাকলো সেই পাঁচিলটার দিকে, যেখানে সে তার 2 বাচ্চাকে রেখে এসেছিল। জীবনের শেষটুকু ক্ষমতা দিয়ে রক্ত ঘাম এক করে যখন সে সেই পাঁচিলটার সামনে আসে, তখন ক্ষুধার্ত 2টি শিশু বাবাকে দেখে দৌড়ে চলে আসে রাস্তার মাঝে। আর ঠিক ওরকম সময় রাস্তা দিয়ে আসছিল একটা দানবের গাড়ি। সরিষ তার শেষ জোরটুকু দিয়ে চিৎকার করে ওঠে, সরে যা, সরে যা, সরে যা তোরা, ওরে সরে যা, রাস্তা থেকে সরে যা তোরা, পেছনে। কথা শেষ করার আগেই মৃত্যুমুখী বাপের চোখের সামনে গাড়িটি পিষে দিল 2টি বাচ্চাকে একসাথেই। ক্ষুধার্ত ভাঙা পায়ের যন্ত্রণাগ্রস্ত আচেড়ে ক্ষত বিক্ষত সরিষ মৃত্যুকে আলিঙ্গন করার ঠিক আগেই শুনতে পেল গাড়িতে চড়ে থাকা 2টি দানবের কথা। কালো বিড়াল,
তা আবার একখানা না, দুটো। ভালো করেছিস ভাই, রাস্তা পার করার আগেই ওগুলোরে পিষে মেরে ফেললি। হ্যাঁ, যাক, এবার আর কোনো বিপদ হবে না, ভগবান মঙ্গল করুন। ওই দেখ, আর এখানে হলো। ও তো এমনিই মনে হয় ওই বিড়ালের বাচ্চা দুটোর কাছে যেতে বসেছে। তা যা বলেছিস ভাই, রাস্তা দিয়ে কালো বিড়াল পার করলে তাদের মেরেই ফেলা উচিত। মালগুলো থাকার আর জায়গা পায় না, গাড়ি গেলেই রাস্তার মাঝে চলে আসবে একদম। হ্যাঁ, বেশ হয়েছে। 6 মাস আগে স্ত্রীকে হারানোর পর তার বাচ্চারাই ছিল সরিষের বেঁচে থাকার ইন্ধন। এই অন্ধকার জগতের আশার আলো, এই হিংস্র এলাকার নিরীহ দুটি কমল। সরিষের আর কিছুই বাকি রইল না। যে লড়াই ছিল তার কাছে সব থেকে বড়, বোধহয় সেই যুদ্ধের পরাজয় ছিল এই নরক থেকে তাদের বাঁচার একমাত্র উপায়। শুনছিলেন গল্পলোক অরিজিনালস প্রেজেন্টস দানব। আজকের গল্প পাঠে এবং মৃদুলের কণ্ঠে সহস্রাংশু। সরিষের চরিত্রে প্রদীপ্ত, সরিষের স্ত্রীর ভূমিকায় সৃষ্টি, 2 দানব এবং গল্পের সূত্রধার আমি স্বরূপ। শেষ হলো আজকের গল্প। এরকমই আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পলোক প্রোডাকশনসকে। টিল দেন, স্টে টিউনড।